পুতুল ডায়েরি, ভালোবাসার কুড়ে ঘর, তোমার আমার কল্পনার রাজ্য। তুই কি সত্যি সত্যি আমাকে দেখতে এসেছিস? তাহলে রোগী রেখে রোগীর ভাসুরের সঙ্গে এত পটর পটর করে কথা বলছিস কেন? হিংসুক একটা। বিকেলের দিকে নিখিলদের বাড়িতে পাখি এলো। আসলে মুক্তি আর স্বাধীন সেই সকালে বেরিয়েছে, এখনো ঘরমুখী হয়নি। সন্তানের অপেক্ষাকৃত থাকা দুশ্চিন্তাগ্রস্ত কাজল রেখা ওদের নিয়ে আসতে, তাই পাখিকে ওই বাড়ি পাঠিয়ে দিলেন। বিয়ের আগে এমন অবাধ্য চাল চলন গ্রামের মানুষজন মোটেও নমনীয় চোখে দেখবে না। তার উপর মুস্কান বাড়িতে নেই, ও থাকলে একটা কথা ছিল। বাড়ির চৌকাঠ পেরিয়ে বৈঠকখানায় পা রাখতেই পাখির চরণদয় আকস্মাৎ থেমে পড়ে। ঘরের মধ্যে গিটার টুংটা শব্দের সঙ্গে পুরুষালী কণ্ঠের সুরধ্বনি উৎকর্ণে মধ্যে হু হু করে ঝুঁকে পড়ে। যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। আমার আকাশ নীলে তুমি যে নীলিমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা, আমার প্রিয়তমা। এতটুকু শুনে পাখি আচমকা ভারসাম্যহীন পায়ে আচমকা বৈঠকখানে দপ করে বসে পড়ল। বুকটা থপাস থপাস করে লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে, মস্তিষ্ক অবরুদ্ধ। বুকের ভেতর ঘূর্ণিঝড়ে তাণ্ডব লীলা বইছে যেন। গানের প্রতিটি লাইন যেন ওকে ইঙ্গিত করে গাওয়া। তার বুকের হার্টবিট এত দ্রুত গতিতে ছুটছে যেন প্লেনকেও হার মানাবে। জোরে জোরে দ্রুত গতিতে দম পড়ে, হাত পা হিম শীতল হয়ে এলো। অখণ্ডের বুকে শূন্যের ন্যায় বসে রয় স্নায়ুরা। হতবুদ্ধিতে নির্বোধ হয়ে পড়ে। তার ভেতরে গানের সমাপ্তি ঘটে। নিখিল ভাই সুধায়। ওকে প্রপোজ করবি কবে? নফ গিটার পাশে ঠেলে রাখে, এরপর চিবিয়ে চিবিয়ে বলে, শীঘ্রই। আগে ওর মনোভাব ভালোভাবে বুঝে নেই। ধর ও যদি রাজি না হয়? ও রাজি হবে না, ওর ঘাড় রাজি হবে। স্বাধীন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথা গিলে। নফ ভাই ওকে যে ভয় দেখিয়েছে, এখনো তার রেস কাটেনি। বর্তমানে ওনার সামনে মুখ খোলাটাও যেন ভয়াতুর বিভ্রান্তিকর। মুক্তি শুধয়। নাওফ ভাই, এবার পাখিকে বলে দাও উচিত, ও যথেষ্ট বড় হয়েছে। যদি অন্য কাউকে ভালো লেগে বসে তখন? ওদের সবার কথা পাখির কানে স্পষ্ট এলো। সে সবটা সুনিপুণ মনোযোগ দিয়ে শুনল। সকলে জানতো ওকে উনি পছন্দ করা, অথচ বোকা সে নিজেই শুধুমাত্র জানতো না এতটা নির্বোধ কেন সে। একটু একটু আগে বুঝলো না। একটু চালাক চতুর হলে খুব বেশি একটা ক্ষতি হতো না। তাহলে এড়িয়ে চলতো এসব। এতদিন যে সন্দেহটা কেবল ভুল প্রমাণ করতে মনে প্রাণে উঠে পড়ে লেগেছিল, আজ সেটা সত্যি সত্যি হয়ে গেল। ওর ভীষণ কান্না পাচ্ছে, ভীষণ। আষাঢ় মাসের বর্ষণ ঝাড়ার মতন। কেন পাচ্ছে বুঝতে পারছে না। বারবার তার বক্ষস্থলে অজানা ভয় আতঙ্ক কম্পনে ফুলে ফেপে মুচড়ে উঠে। ভয় হয়, ভীষণ ভয়। আড়সটা পুত্রপূর্ণ থুতনির নিচে করে রাখে, মাথাটা দু হাতে চেপে রাখে। ওর পরিবার আগে, তাদের সম্মান ওর কাছে সবার ঊর্ধ্বে। সেই সম্মান কিছুতেই হেও কিংবা ছোট করা যাবে না। নব ভাই যে মানুষ, ও রাজি না হলে তুলে নিতেও টাইম নিবে না। এরপর কি হবে? ওকে জোর করে কিভাবে ভালোবাসতে বাধ্য করবে? সে জানে লোকটা সাংঘাতিক হিংস্র। অমন হিংস্রতা নিষ্ঠুরতা তার সহ্য করার ক্ষমতা নেই। তবে হ্যাঁ, এটা সত্যি, লোকটার উপর তার ভালো লাগা ছিল। সেটা হঠাৎ উধাও হয়ে এক বুক ভয় এসে হানা দিয়ে ওকে গ্রাস করে নিয়ে ওকে লুকাতে হবে, যাতে উনি খুঁজে না পায়। সে চায় না তার পরিবারকে ওর জন্য নিচু হতে হোক, অপমানিত হতে হোক। সে হারাম কাজে জড়ালে তার আব্বা যেন কষ্ট পাবে। তার আব্বা যে অনেক কষ্ট পাবে। লোকে খারাপ খারাপ কথা শোনাবে। বাজারে তার আব্বা উঠতে পারবে না, লোক সমাজে মুখ দেখাতে পারবে না। না না না, সে কিছুতেই ওনার প্রস্তাবে রাজি হবে না। ওনারা বড় লোক, হয়তো এখন মোহের বসে তাকে ভালো লাগতে পারে। মোহ কেটে গেলে তখন ওকে চিনবেই না। এছাড়া ওনার পরিবার তো কিছুতেই মানবে না, বিশেষ করে তার পিতা। ওই দিন ওকে ছোট লোক বলল। এসব
ভেবে কিশোরীর দম বন্ধ হওয়ার জোগাড়। নিস্তব্ধ পা দুটো চিনি হিচড়ে দাঁড় করায়। ওর পাশেই পানির জগ ছিল। গায়ে লেগে আচমকা শব্দ করে পড়ে যায়। পাখি চমকে ওঠে। ঘর থেকে ওরা ছুটে আসার আগে সে দ্রুত গতিতে পা জোড়া বাড়িয়ে ছুটে পালায়। নব আর স্বাধীন ছুটে আসে বাইরে। পানির জগটা উল্টো হয়ে ভেঙে পড়তে দেখে পায়েলের শব্দ স্বল্প তখনও ধ্বনি করে উৎকর্ণে ছলাৎ ছলাৎ করে বাজে। নব কান খাড়া করে শুনে সেই ঝুনঝুনিতে করতালিতে শব্দে আন্দোলিত। সে জলদি রাস্তায় ছুটে এসে পড়ে। শরীরচিনী বালিকার প্রতিছবি তখন স্পষ্ট দেখা যায়। চলন্ত রাস্তায় দৌড়ে ছুটে পালাতে চায় অজানায় কোনো এক শহরে। আদৌ কি তা সম্ভব? পারবে কি প্রেমিকের এমন পাগলামি ভালোবাসা উপেক্ষা করে অবশ বালিকা পালাতে? উনি ঘরে ফিরে চলে আসেন। নিখিল ওনার চিন্তানিত মুখখানা দেখে শুধু হয়। কে ছিল ওখানে? কার সাহস হয়েছে চুরি করে কান পেতে আমাদের কথা শোনার? নব দীর্ঘ শ্বাস ফেলে সোফায় চিন্তিত মুখে বসে পড়ে। পাংশুটে মুখে বলে, ও সব শুনে ফেলেছে। নিখিল এক প্রকার উদ্বেগ উৎকণ্ঠা জড়িত উত্তেজনা নিয়ে লাফিয়ে উঠে বসে। কৌতূহল দমাতে না পেরে প্রশ্ন করে বসে, কে? পাখি? হুম, এখন উপায় ভাবছি কি? প্রপোজ করব। সকলে আটকে উঠে ইচ্ছের এত আনন্দ হচ্ছে। এতদিন পাখি নবাব ভাইয়ের বউয়ের অভিশাপ দিত, এখন সব অভিশাপ ওর গায়েই লাগবে। ভাবতে মজা লাগছে। ভেবে বলছিস তো? নওয়াব ভেবেই বলে। মুক্তি স্বাধীন দুজনে বাড়ি গিয়ে এই বিষয়ে ওকে একটাও প্রশ্ন করবি না, কোনো প্রকার আলোচনায় উঠাবি না। আগে যেমন স্বাভাবিক থাকতিস তেমনই থাকবি, কেমন? দুজনেই মাথা নাড়ায়। তারা কিছুই বলবে না। বেশ কিছুদিন চলে গিয়েছে, সেসব ঘটনা এখন মস্তিষ্কে নেই। প্রাক নির্বাচনী পরীক্ষা শেষ হয়েছে, প্রায় কিছুদিন হবে। নওয়াব ভাইয়ের সেজ চাচা বড় ছেলে ইব্রাহিম ভাইয়ের বিয়ে। সেই হিসেবে রাস্তা থেকে বাড়ি পর্যন্ত সুন্দর করে ফেরি ডেকোরেট লাইটিং করা হচ্ছে। তার মধ্যে কৃত্রিম ফুলের সাজ। মন্ত্রী বাড়ির বিয়ে বলে কথা। গতকাল রাত্রে ইচ্ছে জ্বর এসেছে। আপন চাচা তো ভাইয়ের বিয়েতে আমোদ ফুর্তি করবে ভেবেছিল কত, অথচ শখের জ্বর বাঁধিয়ে বসে আছে সে। মুস্কান ফিরেছে গতকাল, সে তালুকদার বাড়িতে গিয়েছে। পাখি বিকেলের দিকে এলো ইচ্ছেকে দেখতে। গত কয়েকদিন এসে নানা সিকান্দার মির্জার বাড়ি ঘাপটি মেরে বসেছিল। 7 দিন পুরো লোকটার সামনে আসেনি, যায়নি, কোচিং এর নাম ভুলক্রমে মুখে উচ্চারিত করেনি। আজও এ বাড়িতে এসেছে ভয়ে ভয়ে। যদি লোকটার চোখের সামনে পড়ে বসে নির্ঘাত সে জ্ঞান হারাবে। যদিও পড়ার চান্স নেই। ওনাদের বাড়ির অমন বড় বড় কাজ ফেলে এখানে বসে থাকার মতন লোক উনি নয়। পরিবারের মধ্যে সবার বড় দায়িত্ববান ও কর্মঠ ছেলে। দায়িত্ব অবহেলা কিংবা নড়চড় হবে না। দূর দূর বুকে থুতু ছিটিয়ে সে নিখিলদের বাড়ি গিয়ে উপস্থিত হয়। গিয়ে দেখে পুরো বাড়ি ফাঁকা, খালি মাঠে অনায়াসে ফুটবল খেলা যাবে। কেবল ইচ্ছে পরে পরে কালির সন্ধ্যায় কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। পাখি ওর ললাটে হাত রাখে। জন নেই। ইচ্ছে জেগে যায়, উঠে বসার চেষ্টা করে। পাখি ওর পেছনে খাটের সঙ্গে দুটো বালিশ লাগিয়ে দেয়, ওর মাথাটা বালিশের সঙ্গে হিলিয়ে দেয়। তোর এখন কেমন লাগছে? শরীরে তো জ্বর নেই। যেন ভালো লাগছে না রে। আগে ভাবতাম আহা জ্বর হলে কত ভালো, সকলে মজার মজার খাবার আনে, খেতে পারা যায়। অথচ দেখ যে টেবিলে সবই আছে কিন্তু কিছুই মুখে তুলতে পারছি না, সব তেতো লাগে। সব দোষ নিখিল ভাইয়ের। ওনার জ্বর ওনাকে ছেড়ে আমার উপরে এসে ভর করেছে, বুঝলি? পাখি ফিক করে হেসে দিল। ইচ্ছে মুখ ভার করে রইল। থাক, কষ্ট পাস না, ভালো হয়ে যাবে। এই দেখ তোর জন্য আম্মা কি পাঠিয়েছে। পাটি সাপটা পিঠা, ডুপি পিঠা, তাছাড়া কাজির ভাতের সঙ্গে 5 রকমের ভর্তা দিয়েছে। তুই তো কাজির ভাত পছন্দ করিস না রে। দাঁড়া আমি প্লেট নিয়ে আসি। এমনিতেই তো ভাত খেতে পারবি না, ভর্তা দিয়ে কয়েক লোকমা খা, ঝাল ঝাল মুখে খেতে ভালো লাগবে। আর হ্যাঁ, আমরার ছোকলা ভর্তা খাস কিন্তু, হ্যাঁ, ভীষণ মজা। পাখি প্লেট এনে ভাত বেড়ে ওকে দিল। ইচ্ছে বালিশে হেলান মাথা ঠেকিয়ে ঠান্ডায় নাক টানে। জানো খাওয়ার শক্তি নাই রে, একটু খাওয়াই দে না বোন, ভীষণ ক্ষুধা পেয়েছে। মাছ মাংস দিয়ে ভাতে রুচি টানে না। পাখির ভীষণ মায়া লাগলো, সে হাত দিয়ে ওকে খাইয়ে দিল। সবটুকু ভাত খেলো, মনে হয় পেটে পেটে ভীষণ ক্ষুধা ছিল। এরপরে আদা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে ওরে 1 কাপ চা বানিয়ে দিল। নে চাটা খা, নে চাটা খা, দেখবি ভালো লাগবে। মাথাটাও ভার হয়ে আর থাকবে না, তখন পাতলা লাগবে। মুস্কান আসলো ঠিক
মাগরিবের আজানের পরে। ওর হাতে দুটো মেহেদি পাখিকে দিয়ে সামান্য পরিমাণ হাসল। তুই আসলি কখন? আধ ঘন্টার মতন হবে, এসে কাউকে পেলাম না। এমন জ্বরের রোগী ঘরে একা রেখে তোমার বিয়ে বাড়ি যাওয়াটা কি খুব জরুরি ছিল মুস্কান আপা? আমার জানু যদি ভয়ে হার্ট অ্যাটাক করতো। আরে ধুর, ওকে নিয়ে ভাবিস না তো। আগে পরেই কত একা একা থেকেছে, ভয় পাবে না। মুস্কান এগিয়ে এসে ইচ্ছের লটে হাত রেখে জ্বর দেখে জ্বর নেই। জ্বর তো নেই, ইচ্ছে চা বানিয়ে দেব? না লাগবে না, পাখি করে দিয়েছে। মেহেদি মেহেদি আনলা কোথা থেকে? ও এটা নাও ভাই দিয়েছে, ইচ্ছের জন্য একটা, আমার জন্য একটা। তুই নাকি মেহেদি আর্টিস্ট, মোটামুটি ভালো করেই দিতে পারিস শুনলাম। কে বললো তোমায়? মুক্তি বলছে। তদারিন তো ছোট খালা অনেকবার প্রশংসা করলো। ওই একটু আধটু পারি। যেমনই পারিস 2 হাত ভর্তি আমাকে সময় করে মেহেদি দিয়ে দিস। জানিস তো মেহেদি আমি দিতেই পারি না, রাতে ছাড়ছি না, সকালে যাবি। পাখি খাটের উপর পা ঝুলিয়ে বসলো। এরপরে গালে হাত দিয়ে বিজ্ঞ লোকের মতো বলল, সে না হয় বুঝলাম, তোমাদের জন্য আম্মা কাজির ভাত আর ভর্তা পাঠিয়েছে, গরম গরম খেয়ে নাও। কাজীর ভাতের কথা শুনে মুস্কানের ভীষণ লোভ জাগলো। ভর্তা ওদের বাড়িতে খুব কম সংখ্যক হয়। তার আম্মা থাকতে রোজই ভর্তা বানাতো। ভর্তা ভর্তি অনেক পছন্দ ছিল ওনার। উনি মারা যাওয়ার পরে থেকে তেমন একটা বানানো হয় না। ও তো বাড়িতেই থাকে না, যখন আসে তখন ইচ্ছে জাগে না ভর্তা করতে। নিখিল ভাই কোনো রকম ভাত তরকারি রেঁধে দোকানে ছুটে। ইচ্ছে তো অত শত পারে না। রোজ মাছ মাংস খেতে খেতে এখন আর ওসবই রুচিও আসে না। মুস্কান প্লেট এনে কাজীর ভাত আর ভর্তা নিয়ে খাটের উপর বসল। ভাতের লোকমা মুখে পুরে শুধোয়। মুক্তিকে নিয়ে আসতিস? আপা আগামীকাল আসবে বললো। হঠাৎ তালুকদার বাড়ির সাউন্ড বক্স ওদের কথা মধ্যে বেজে ওঠে। অতঃপর পাখি সহ মুস্কান তৎক্ষণাৎ কেঁপে উঠছে। আচমকা চালু হয়, ওরা ভীষণ ভয় পেয়েছে। মুস্কান মৃদু হাসে, বুকে থুতু ছিটিয়ে বলে, শয়তানগুলো বক্স চালু করার আগে হুইসলার দিবে না? তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। গানটা বক্সে তীব্র শব্দে বাজে, কানের পর্দা ফাটার উপক্রম। পাখি বিরক্ত হলো, মুখ কুচকাল। রাতে ঘুমাবা কি করে? যা সাউন্ড, ঘুমানোর পরিস্থিতি নেই। তোর কি মনে হয় এই কটা দিন কেউ ঘুমাবে? একটু পর দেখবি অর্ধেক পোলাপাইন আমাদের ঘর দখল করে নিবে। ভাই তাহলে আমি আগে ভাগে জায়গা। তুই যাস কই? ওরা থাকবি ওদের মতো, তুই আর ইচ্ছে এই রুমেই থাকবি। রাতে দরজা ভিতর থেকে আটকে রাখবি। নিখিল ভাই নওয়াব ভাইয়ের সঙ্গে রাতে অনেক ছেলে পেলে আমাদের ঘরে আসতে পারে। যদিও কারোর স্পর্ধা নেই আমাদের গায়ে হাত দেওয়ার, তবু সতর্ক থাকবি। কোনো কিছুর প্রয়োজন হলে নিখিল ভাই নওয়াব ভাই আর আমি আছি, ডাকবি কেমন? কিন্তু আসবে কখন? তার ঠিক নেই, রাত 3টাও বাজতে পারে, আবার 4টাও। পাখি হাঁপ ছেড়ে বাঁচল। এই টাইমে এসে ঘুমের দেশে টাঙ্কি মারবে তখন। এরই মধ্যে নিখিল ভাই আর নফ ভাইয়ের গলা পাওয়া গেল বাইরে। সঙ্গে সঙ্গে আরো 4-5 জনের মতন আছে। ওনারা কিছু কাপ পিরিচ প্লেট নিতে এসেছে। এত মানুষ দাওয়াত দিয়েছে, কিছু প্লেট লাগবে। নফ ভাইয়ের গলা শুনে পাখির বুকটা ছ্যাঁতছ্যাঁত করে উঠে। অজানা ভয় আতঙ্কে এসে চৌকিলে মনে মনে আল্লাহ আল্লাহ, উনি যেন ঘরে না আসে। উনি ঘরে আসলে যেন রুমে না ঢুকে। ফের লোকটার রকচটা গলা ভেসে আসে, মুস্কান এদিকে আয়। মুস্কান ভাত রেখে ছুটে যায়। পাখি দরজার পেছনে ধকধক করা বুকটা নিয়ে আড়াল হয়ে দাঁড়ায়। তৎক্ষণে লোকটা ঘরের ভেতর ঢুকে পড়েছে। লম্বাটে দেহটা নিয়ে বড় বড় পা ফেলে সদর ঘরে তার হাঁটা চলা চলে। ইচ্ছেকে এই রুমে দেখে ছুটে আসে। পাখি চোখ খিচে দৃষ্টিজোড়া বন্ধ করে রাখে। তার শ্বাস রুদ্ধকর অবস্থা, ঘেমে চেমে যুবথুপ, কোনো রকম যেন ধরা না খায়। ইচ্ছে সবটা নীরবে চোখে দেখে, কিন্তু নফকে কিচ্ছু বলে না। উনি ললাটে স্নেহ ভরা হাত ইচ্ছের কপালে দয়ে ছুঁয়ে বললেন, জ্বর তো নেই ইচ্ছে বুড়ির, বিয়েতে ইনশাল্লাহ যেতে পারবি, সমস্যা নেই। সামনে পিঠা দেখে দুপিচ মুখে পুড়ে নেয়। নাক টেনে টেনে বলে, পরিচিত ঘ্রাণ পাচ্ছি, তোর ঘরের আশপাশে আছে না কেউ? পাখির বুকের উঠানামা এবার দ্বিগুণ গতিতে বেড়ে গেল। শ্বাস বন্ধ হওয়ার জোগাড়, মুখ চেপে ধরে চুপ করে থাকে সেদিকে তাকে ইচ্ছে শুধু হয়। চলে গেছে। নফ ইচ্ছের দৃষ্টি অনুসরণ করে দরজার দিকে তাকায়। অতঃপর রহস্যময় হাসির আলোড়ন খেলা চলে তার অধরের কোল জুড়ে। ঘর হতে বেরিয়ে যায় তৎপর। পাখি প্রাণ ফিরে পায়। রাত তখন 9টা কি 10টা হবে।
পুরো দুপুর পাখি ঘুমিয়ে কাটিয়েছে, তাই এখন আর ঘুম ভায়া চোখ ধরা দিচ্ছে না। ইচ্ছে এখন ঘুমাচ্ছে। মুস্কান হরর উপন্যাস পড়ছে। তার একা একা রুমে থাকতে ভালো লাগছিল না, তাই সময় কাটাতে ছাদে চলে এলো। এত জোরে সাউন্ড বক্স বাজছে, কান তবদা হাওয়ার মতো উপক্রম। সে ছাদে উঠে সুইচ টিপল, কিন্তু আশ্চর্যতম কথা, লাইট জ্বলছে না কেন? বাল্ব কেটে গেল নাকি হবে হয়তো। ও মোবাইল আনলো না। নব ভাইদের বাড়ি থেকে স্বল্প আলো আসছে, তাতে মোটামুটি দেখা যায়। পাখি ঘুরে ঘুরে হাঁটছিল। উকি মেরে তালুকদার বাড়ির বিয়ের আয়োজন দেখছিল। বেশ জাঁকজমকপূর্ণ ভাবে সাজানো হয়েছে। নিখিল ভাইকে দেখা গেল ডেকোরেশনের লোকজনদের সঙ্গে দৌড়াদৌড়ি করে কাজ করছিল। ও একটু পিছু সরে গেল। অমনি আচমকা শক্তপোক্ত একটা বুকের সঙ্গে ধাক্কা লেগে মুহূর্তের মধ্যে পুরো শরীর যে শীতল স্রোত বয়ে গেল। হাত পা বরফ হওয়ার উপক্রম। পিছনে তাকানোর মতন বিন্দুমাত্র সাহস সঞ্চয় নেই, কেননা ও জানে পিছনের লোকটা কে হতে পারে। তার পারফিউমের করা ঘ্রাণ যে কিশোরীর সুস্পষ্ট পরিচিত। এমন পরিস্থিতিতে পড়েও কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। অবরুদ্ধ মস্তিষ্কে বুদ্ধি শুদ্ধি আসে না, সব লোপ পেয়ে বসেছে। গত কয়েকদিন ধরে লোকটার থেকে পালিয়ে পালিয়ে বেঁচেছে। এবার কি করে পালিয়ে বাঁচবে? তবুও তাকে বাঁচতে হবে। নিজেকে শক্ত করে ভেতরে ভয় চেপে গিয়ে পাখি ঘাড় ঘুরিয়ে ওনার পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। আকস্মিক বলে উঠেন তিনি, দাঁড়া। এই একটা শব্দ কিশোরীকে দুর্বল চিত্তে পরিণত করতে যথেষ্ট ছিল। ও নিঃশ্বাসের গতি ঘন ঘন ভারী ভারী হয়ে আসে। দৃষ্টিগুলি ভীষণ অগোছালো, এলোমেলো। উনি এসে পাখির পথ রোধ করে দাঁড়িয়ে পড়লো। পাখি মুখ ঘুরিয়ে নেয়, তাকায় না ওনার শকুনি দৃষ্টির দিকে। একটু পিছিয়ে রেলিং এর সঙ্গে হেলিয়ে দাঁড়ায়। নফ ওর থুতনি নিচু থুতনিটা উঁচু করে তুলে ধরে। এরপর দু হাত পাখির দুপাশে রেলিং এর উপর রেখে পাখিকে হাতের মাঝখানে বন্দি করে রাখে। সামান্য পরিমাণ কোমরে ভাঁজ দিয়ে ওর মুখটার উপর ঝুঁকে পড়ে। নিদারুণ চোখ দুটো বালিকার মুখ ফেরানোর মুখটার দিকে তাক করে রেখে বলে ওঠেন, আমাকে দেখে পালাই পালাই করছিস কেন? কখনো মির্জা বাড়ি, কখনো দরজার পেছনে লুকানোর মানে কি পাখি? কেন পালাস তুই? তোকে কি অ্যানাকোন্ডার মতন গিলে নিব নাকি আমি? পাখি তোতলায়। বক্ষস্থলে কম্পনের ফলে বিউটি বোনের উঠানামা স্পষ্টতব্য। নফ একবার সেই দিকে তাকে দৃষ্টি ঘুরিয়ে নেয়। উত্তর দিবি না? না হারিয়ে ফেলছিস? নাও ভাই, আমি ঘুমাবো, রুমে যেতে হবে। বড্ড বড় হয়ে গিয়েছিস, সব কিছু বুঝতে শিখেছিস। লম্বা দম নেন উনি শুকনো অদর ভেজান জীব দ্বারা। ফের সুচালো চোখে দৃষ্টিজোড়া বালিকার উজ্জ্বল শ্যামবন্ধ মুখটার দিকে তাক করে বলেন, ঠিক আছে, যেতে দিব তোকে, তবে একটা প্রশ্নের উত্তর দিয়ে যা। 1 4 3 এর মানে কি? কি? কতক্ষণ ভাবল, এরপরে বলল, আই হেট ইউ, আই লাইক ইউ, আই লাভ ইউ। সঙ্গে সঙ্গে কিশোরীর মুখে হাত চলে গেল। এটা কি বললো সে? ছি, এটাই লোকটা ওর মুখে বলাতে চেয়েছিল, শুনতে চেয়েছিল। আর সে কি বোকা, গড়গড় করে বলেও দিল। একবার ভাবলো না পর্যন্ত। এর মানে কি? বুঝে গেল লোকটার জালে পুরোপুরি ফেসে গিয়েছে ও। ওর ভীষণ কান্না পেল। অসহায়ত্ব ঘিরে ধরল এ অত্রপাশ থেকে। পালানোর রাস্তাটুকু যেন চতুর্পাশ থেকে বন্ধ। চোখ দুটি ছিল ছলছল। সেই ছলছল দৃষ্টি জোড়া সুতনু পুরুষটি অবয়ব দেখতে বৃথা চেষ্টা করে। তার নিটল উষ্ঠগত ভাঁজে ভাঁজে চলে রহস্যময়ী হাসির পৈশাচিক আন্দোলন। পাখি লোকটার জালে পুরোপুরি ফেসে গিয়েছে বুঝলো। থুতনি একটু নিচে করে রাখা ছাড়া আর উপায় নেই। লোকটা ও ললাটের উপর ছড়িয়ে পড়া চুলগুলো সরাতে গেলে পাখির কপল দেয় সরিয়ে নেয়, হাত দিয়ে লোকটাকে বাধা দেয়। তা দেখে লোকটা অধর চেপে বাঁকা হাসে। সব জানিস তাহলে এখন মিথ্যে মিথ্যে অভিনয় করার দরকার কি? আপনি কিসের কথা বলছেন? জানিস না বুঝি? না। একদম নাটক করবি না। এটা জি বাংলা কিংবা স্টার জলসার সিরিয়াল নয়, আর অত ধৈর্য আমার নেই। পাখির মুখের ভাষা নেই, চোখ দুটিতে অসহায়ত্ব প্রস্ফুট। লোকটা ফের ওর মুখটা উঁচু করে তুলে, টাকা আমার দিকে। পারবো না। আমি কি দেখতে খারাপ? ছেলে দেখতে আসিনি। তোকে দেখতে হবে। ওর গালে চেপে ধরে নিজেকে পুরুষালী
চোখ দুটির দিকে তাকাতে বাধ্য করে। আমার দিকে তাকাতে তোর ঘৃণা করে না লজ্জা করে? যাই করুক হজম করে নে, কারণ এই অসহ্য করা যন্ত্রণাদায়ক লোকটার সঙ্গে তোকে আজীবন কাটাতে হবে। পাখি কোনো কথা না বলে চোখ দুটি ফের ঘোলাটে হয়ে আসে। আচমকা ওর লোকটাকে ধাক্কা মেরে পালাতে যায়, তার আগেই লোকটা ছো মেরে ওর ডান হাতটা মুচড়ে পিঠের সঙ্গে চেপে ধরে। তার পুরুষালী থুতনি মেয়েটার অর্ধনগ্ন ঘাড়ের উপর রেখে শুধায়, আমার কাছ থেকে পালানো এত সোজা নয় রে পাখি, পারবি না রে, পারবি না। এতে শুধু শুধু শক্তি খরচ করা ছাড়া আর কিছুই করতে পারবি না। আমার লাগছে নওয়াব ভাই। পাখির কানের অতি নিকটে গিয়ে ফিসফিস করে বলে, লাগার জন্যই ধরেছি। পুরুষালী স্পর্শের ও শরীর হুড়মুড় করে উত্তপ্ত হয়ে এলো, নেতিয়ে গেল মেলি অঙ্গ প্রত্যঙ্গ, মস্তিষ্ক জ্ঞান শূন্য হয়ে পড়ে অচল। মস্তিষ্কে সে পুরোপুরি নিষ্ক্রিয়। হাতের বাঁধন ধীরে ধীরে হালকা হয়ে আসে, তবে পুরুষটি পেছন থেকে সরার নামগন্ধ নেই। পাখি বিড়বিড় করে বলে, আমি ঘুমাবো, যেতে হবে। একবার নড়ে দেখিস, একদম ঠ্যাং ভেঙে দিব। পাখি শুনলে তো ওনার কথা, সে পালানোর ফন্দি আঁকছে, সুযোগ বুঝে পালাবে। ওইদিকে বক্সে দুর্দান্ত গান বাজছে। সজনী সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল উড়িয়া, সোহাগ চাঁদ পতনি ঘুঙুর পায়ে দিয়া নাচো ঔষকি তোমার দেখি পরাণ ভরিয়া, আগুন দাও লাগাইয়া মনের ঠিকানায়, মামলা হইলে পরে দেখানি বোধা নাই, রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা, দেখো তোমার জন্য পাগল জীবন থেকে পুরা। বক্সের গানে সঙ্গে সঙ্গে উনিও তাল মিলিয়ে পাখিকে ঘুরে ঘুরে গান গাইছিল। শেষ বাক্যটি ওর কানের কাছে এসে ফিসফিস করে গাইল, তাতে পাখির শরীর শিউরে উত্তপ্ত হয়ে উঠে। তখনই লোকটার ফোন এলো, সে ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল, তবু ওর কাছ থেকে সরল না, না নড়ল। কথা শুনে বোঝা যায় নিখিল ভাই ওনাকে খুঁজছে। এই সুযোগে উনি ফোনে কথা বলতে ব্যস্ত আছে, ওকে এখনই পালাতে হবে। ওর শরীর সর্বোচ্চ শক্তি দিয়ে প্রয়োগ করে ধাক্কা মারে লোকটাকে। অন্যমনস্ক থাকায় লোকটা দুকদম পিছিয়ে যায়। অবাক নেত্রে মেয়েটাকে দেখে পালাতে হাতের দিকে চেয়ে দেখে হাত থেকে দামি আইফোনটি নিচে পড়ে কাঁচ ভেঙে গিয়েছে। ওইদিকে একবার তাকিয়ে সে ঝড়ের গতিতে ছুটে পাখির পেছনে। পাখিকে ছুটে গেলেই তার হাত ফসকে যায়, ধরতে তো পারেই না। উল্টো পুরো ক্রমে ওর জর্জের পিঙ্ক কালারের ওড়নাটি তার হাতে চলে আসে। সেটার দিকে নির্নিমেষ নির্বিকে কতক্ষণ চেয়ে থাকেন তিনি। মেয়েটার ওড়না টানা তার উদ্দেশ্য ছিল না, এটি কেবলমাত্র একটি দুর্ঘটনা মাত্র। উনি তো পাখির পালানো রোধ করতে চেয়েছিল। অন্ধকারে দেয়ালে আড়াল হয়ে পাখি বুক ধরে লম্বা লম্বা দম ছাড়ে। ওড়না ছাড়া এই অবস্থায় রুমে যাওয়া যাবে না। মুস্কান আপা সন্দেহ করতে পারে। নব ছাদ বরাবর সিঁড়িতে, পাখি আবার নিচে সিঁড়ির দেয়ালের আড়াল হয়ে দাঁড়ানো। অন্ধকারে ঠিক দেখা যায় না তবে নব থেমে নেই। কিশোরী ওড়নার ঘ্রাণ টেনে সিঁড়ি বেয়ে মাঝ সিঁড়িতে এসে থেমে যায়। ঘন ঘন নিঃশ্বাসের গতিতে বালিকার উপস্থিত জানান দেয়। উনি তপ্ত শ্বাস ফেলে বলেন, জানি তুই এখানেই লুকিয়ে আছিস, খুঁজবো না আমি তোকে, নিজে এসে আমার কাছে ধরা দিবি কত। একটা কথা মনে রাখিস পাখি, আমার কাছ থেকে তোর নিস্তার নেই, কোনো নিস্তার নেই। তুই মরেছিস, আমার হাতেই মরেছিস। সারা জীবন আমার বন্দিনী হয়ে আমার খাঁচায় তোকে আটকে থাকতে হবে। এরপরে লোকটা ওর দিকে ওড়না ছুঁড়ে নেমে যাচ্ছিল। পাখি গলায় ওর ওড়না ঝুলিয়ে পেছন থেকে বলে উঠছে, পাখিরা কখনো বন্দিনী হয়ে থাকে না, তারা মুক্ত খোলা আকাশে ডানা মেলে উঠতে পছন্দ করে। তোর তো ডানাই নেই, উড়বি কি করে? তোর জন্য শিকারির খাঁচাই বেস্ট। পাখির গলায় জিদ চেপে বসে, তেজে উঠে ক্রোধের আধিক্য, কণ্ঠের বেগ বহাল রেখে বলে ওঠে, আমি কারোর বন্দিনী হতে চাই না। ওনার কণ্ঠ ফুঁড়ে উঠে জোর গলায় বললেন তিনি, বন্দিনী হতেই হবে, তুই চাস বা না চাস। এরপর লোকটা সিঁড়ি বেয়ে নিচে নেমে যান। বড় বড় পা ফেলে শ্রমিশ্রার ফিরে মিলিয়ে যান। পাখি হাঁটু গেড়ে হু হু করে কেঁদে উঠে। ভালো লাগা আর পরিবর্তে ঘৃণা হচ্ছে ওর। জোর করতে উনি পারেন না। পাখির কেমন জানে ঘৃণিত লাগলো ব্যাপারটা। কাকে বোঝাবে এমন পীড়াদায়ক যন্ত্রণা? ইটের চওড়া শ্যাওলা পড়া রাস্তা থেমে থেমে কিঞ্চিত ভাঙাও। হাতের ঠিক ডান পাশে ছোট্ট বড় সবুজে ঘেরা বৃক্ষের সমাগম। বাম পাশে চওড়া খালের ঝাল
বয়ে গিয়ে লতা নদীর সঙ্গে যোগ হয়েছে। শ্যাওলাপাড়া সেই ভাঙা চোরা রাস্তা দিয়ে দলে দলে স্কুল কলেজের স্টুডেন্টরা অটো ভর্তি করে দ্রুতগামী ছুটে চলেছে। এরা সকলে চরের থেকে এসেছে। চর থেকে আসতে প্রথমে খেয়া পার হতে হয়, এরপরে অটোতে করে স্কুলে পৌঁছায়। ওরা এভাবে প্রতিনিয়ত লড়াই করে স্কুল কলেজে যাচ্ছে আসছে। আবার ওপারের লোকগুলিও বেশি প্রয়োজন কাজির হাট বাজারে আসতে হয়, কেননা ওপারে তেমন বড় বাজার ঘাট নেই। কাঁচা মাটির সরু রাস্তা ধরে স্কুলেই যাচ্ছিল ও সোজা পথ রেখে বাঁকা পথে চলতে বেশি পছন্দ করে। বাড়ির সামনে ইটের অমন রাস্তা রেখে মাটির রাস্তা দিয়ে যাওয়াটা চোখে লাগে। বাড়ির পেছনে মাটির একটি রাস্তা রয়েছে, দুই পাশে সবুজ বৃক্ষের সমাসন্ন, মাঝে মধ্যে বড় বড় লম্বা দত্তের ন্যায় সুপারি, দেবদারু, আম, রেন্দি, জাম্বুল গাছগুলি বেশ দর্পণে দাঁড়িয়ে কিংবা ঝুলে থাকতে দেখা যায়। পাশের বিরাট বড় পেল, সেখানে মাঠ ভর্তি ফসল ও সেই রাস্তা ধরে এগিয়ে চলছিল। মাটির রাস্তা রেখে এবার ইটের রাস্তায় উঠে বসলো। লম্বা ওড়না মাথায় পেঁচিয়ে কাঁধে ব্যাগ নিয়ে ঢুলতে ঢুলতে চলে। সামনে পড়লো খালি এক বোতল, সেটা পা দিয়ে লাথি মেরে ফুটবলের মতন চক্কর মেরে খেলতে খেলতে তালুকদার মসজিদের সামনে অবধি চলে এলো। সামনের রাস্তার ঠিক হাতের বাম পাশে বাতাবি লেবু গাছ। বাতাবি লেবু গাছের থোকায় থোকায় ফুল ফুটেছে, সেখান থেকে মিষ্টি একটি গন্ধ নাকে আসছে। সযত্নে একটি ফুল ছিঁড়ে হাতে নিল, ঘ্রাণেন্দ্রিয়ে নিয়ে শুকল। বাহ, চমৎকার সুগন্ধি। আজ স্কুলে যাওয়া তার কোনো প্রকার ইচ্ছে টিচ্ছে ছিল না, তবুও যেতে হচ্ছে, কারণ আজ প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। খুবই ভয়ে আছে বেচারি। মাশাআল্লাহ, যে পরীক্ষা দিয়েছে তাতে অন্তত একটা না একটাই ফেল আসবে, এইটা সে সুনিশ্চিত। বড্ড মন খারাপ হলো, সঙ্গে দুশ্চিন্তাও যোগ হয়েছে। মুখটাকে ভেটকি মাছের মতন করে এগিয়ে যাচ্ছিল, তখনই কালো রঙের একটি বাইক আকস্মাৎ তাকে অতিক্রম করে দ্রুত গতিতে এগিয়ে যায়। পাখি সতর্ক মনে দ্রুত পিছু হটে গেল। সরু দৃষ্টিকোণে বাইকটির একবার সচক্ষে দেখতে চেষ্টা করে, তখনই মেজাজ তার গণচুম্বিক হয়ে ওঠে। কালো রঙের বাইকটিতে বসে আছে নওয়াব ভাই, ওনার পেছনে সিমরান আপুকে দেখা গেল, হাতে এক্সাম ফাইল। ওনাদের হয়তো পরীক্ষা শুরু হয়েছে। মাঝে মধ্যে নওয়াব ভাই সিমরান আপুকে কলেজে দিয়ে আসেন, আবার নিতে আসতে দেখা যায়। পাখি পিনপিনে হাঁটছিল, আর 2 মিনিট হাঁটলে স্কুল। এরই মধ্যে ক্লাবের সামনে আসতে ফের কালো রঙের বাইকটি কোথা থেকে ছুটে এসে আচমকা ব্রেক কষল, তাও ঠিক ওর বরাবর। পাখি অসতর্ক মনে তৎক্ষণাৎ হকচকিয়ে ওঠে, অসচেতন ভরকালো। তড়িঘড়ি করে ভয়তুর অন্তকরণে 2 কদম পিছিয়ে যায়। রাগ হয় ওর চরম লেভেলের। রাগ টানিয়ে বেয়াদ্দপ লোকটাকে মনের শখ মিটিয়ে ঠিক 2 ঘন্টা পিটিয়ে পারত, কিংবা কান বরাবর কয়েকটা চর দিতে পারলে নিহাত শান্তি মিলত। দুনিয়া সব বাজে অসভ্য স্বভাব যেন লোকটার ভেতরে বিদ্যমান। একদম ওর পা ছুঁই হয়ে বাইকটি ছিল নির্ঘাত, আর একটু আগালেই তার পায়ে উঠে যেত। মনে মনে কটা ভয়ঙ্কর গালি শোনাতে ইচ্ছে থাকলো, মানবতার খাতিরে হজম করিল। পাশ কাটিয়ে ও চলে যাচ্ছে, তখনই লোকটা হেলমেট খুলে সিল্কি চুলগুলো ঝাঁকালো নিদারুণ। মুখটিতে চমৎকার হাসি। কি বলবে এই বান্দা, এত এত শয়তানি মার্কা কুবুদ্ধি নিয়ে ঘুরে বেড়ায়, অথচ মুখটা দেখো কত সুন্দর, সহজ সরল ফোলাফালা দেখতে, অথচ ভেতরে কয়লা দিয়ে যেন কেউ পুড়িয়ে দিয়েছে। নিজল উষ্ঠগতে সুথান তিনি। দাঁড়া। পাখি একবার পেছনে তাকিয়ে দেখে লোকটা বাইক পার করে সেদিকে এগিয়ে আসছে। ওর কোমর খিচে দৌড় লাগালো। এক দৌড়ে স্কুলের বারান্দায় উঠে বুক ধরে হাঁপায়। তখনও দেখা গেল লোকটাকে হাতে হেলমেট নিয়ে ওর দিকে এগিয়ে আসতে আসতে তড়িঘড়ি করে ওর ক্লাসে ঢুকতে যায়। অমনি ভয়াবহ দুর্ঘটনার শিকার হতে হয়। পিলারের সঙ্গে নাকের ঢাকায় ধুম করে ধাক্কা লাগে। সে অস্ফুট আত্মনাদ করে আহ! লোকটা কপাল চাপালো, গাম্ভীর্য গলায় ধমক ছুড়ে দেয়, গর্ধব, তোকে কি আমি খেয়ে ফেলবো? ওই উত্তর দেয় না, দুরন্ত চরণে ছুটে গেল। উৎকণ্ঠা, উত্তেজনা, উদ্বেগ নিয়ে যত দ্রুত সম্ভব ক্লাসের রুমে ঢুকে পড়ে। নওয়াব হতাশা হয়, বিড়বিড় করে, তোকে একবার হাতের কাছে পাই শোনা, মজা দেখাবো, তখন বুঝিস। সন্ধ্যায় আবার কোচিংয়ে আসতে হলো। এ আবার আরেক যন্ত্রণা ঝামেলা। তালুকদার বাড়িতে ধুমধাম বিয়ে শাদী চলছে, তবুও তালুকদার কোচিং সেন্টার বন্ধ নেই। এটা কোনো কথা? সন্ধ্যা 6টা থেকে
রাত 9টার মধ্যে বক্স ছাড়া সম্পূর্ণ নিষিদ্ধ। এর ভিতরে ক্লাস নেওয়া হবে। আর মাত্র কিছুদিন বাকি, এরপরে টেস্ট পরীক্ষা। এরই মধ্যে কোচিং বন্ধ রাখা যায়? ইতিমধ্যে 2টো ক্লাস শেষ হলো। শেষেটা নবাব ভাইয়ের। উনি আসলেন না। আসলে নিশ্চিত পরীক্ষার ফলাফল জিজ্ঞেস করতো। সে তো গণিতে টাপ্পা মেরেছে, টাপ্পা। সবচেয়ে সর্বোচ্চ নম্বর 20তে উঠল। এর বেশি উঠতে পারলো না। শুনলে লোকটা নির্ঘাত হার্ট অ্যাটাক করবে। তাতে ওর কি? এটা মন্দ নয়। 20 পাওয়া একটা যোগ্যতা লাগে। এটা মন্দ নয়। 20 পেতেও একটা যোগ্যতা লাগে। এটাও একটি শিল্প। উনি তার মর্যাদা বুঝবেন কি করে? এরই মধ্যে বাড়ির গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। মুস্কান, ইচ্ছে, সিমরান, নোভা, সুচি, রোজাইন সকল মেয়েরা গায়ে হলুদের শাড়ি পরে আসলো। সাজসজ্জার বাকি অন্ত রাখেনি কিছু। সব পর্ব চুকিয়ে তারা মেকআপের আস্তরণে প্রসাধনীতে পুরো মুখ ঢেকে। কোনটা ফর্সা কোনটা কালো বোঝা মুশকিল। ছেলেরা সকলে কচু পাতা রঙের পাঞ্জাবি পরা। মুরব্বীরা ইব্রাহিম ভাইকে স্টেজে বসিয়ে হলুদ সব নিয়ম কারণ পালন করতে উঠে পড়ে লাগে। বক্স চলে, দুর্দান্ত হলুদের গান। বাড়ির মুরব্বীরা একে একে ইব্রাহিমকে হলুদ লাগায়। পাখি উপরে বসে বসে এসব দেখছিল। তাদের কোচিং সেন্টার দোতলায় যুক্ত। দোতলার ঠিক কর্নার রুমটা ওদের। ওর পাশে আরো 10-12 জন আছেন যারা ওর সঙ্গে উকি মেরে ওপর থেকে গায়ে হলুদের অনুষ্ঠান পর্ব দেখছে। কেউ কেউ আবার ব্যাগ কাঁধে ঝুলিয়ে বাড়ির উদ্দেশ্যে ছুটে। বেশ করে জানে শেষের ক্লাসটা হবে না, কিন্তু ওদের ভুল প্রমাণ করে দিয়ে নবাব ভাই আসলো ক্লাস নিতে। পুরো ফিটফাট নায়ক সালমান খান সেজে এসেছেন। দেখতে চোখে লাগে। কি ভাব তার, যেন হিন্দি সিনেমার হিরো। তেমন বেশি সময় নেননি, পড়া দিয়ে চলে গেছে। ওরা আবার যায়নি। নাচ গান নাকি হবে, তাই হাতে গোনা 10-12 জন বাদে সকলে নিজ নিজ গন্তব্যে ছুটে গিয়েছে। এবার বোধহয় নাচ হবে। নবাব ভাই, নিখিল ভাই, আবুল স্যার 3 জনে মিলে হিন্দি গানে চমৎকার নাচছেন। নাচটি ভীষণ ভালো লাগলো। এরপরে সুচির সঙ্গে নিখিল আর নবাব ভাইকে সজনী সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল উড়িয়া, এই গানের তালে তালে নাচতে দেখা গেল। এই গানটি বর্তমানে বেশি ভাইরাল। সকল বিয়ে শাদী কিংবা অনুষ্ঠানে এই গানটি বেশি বাজানো হচ্ছে। পাখি হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখলো, ও মা, রাত 10টা বেজে গেল। তার আশপাশে কেউ নেই। সকাল নিচে নেমে এতক্ষণে অনুষ্ঠান দেখতে চলে গেল। কেবলমাত্র সে একাই ছিল এইখানে। হায় সর্বনাশ! দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে কাউকে খুঁজলো। স্বাধীনকে কিছু আগেও দেখলো এখানে, এখন নেই। সেটা হয়েছে আস্ত একটা ব্যর্থ। ও মুখ ভার করে তালুকদার বাড়ির গেট হতে বেরিয়ে যায়। সামনেই মানিক মৃধাকে চোখে পড়ে। পাখিকে দেখে উনি একগাল হাসলেন। পাখি অনুযোগে অভিযোগের ডালা নিয়ে বসে পড়ে। আব্বা, আপনি এত দেরি করলেন কেন? মুক্তি, স্বাধীন এই বাড়িতে আছে, তাই ভাবলাম তুই ওদের সঙ্গে থাকবি হয়তো। পাখি আশ্চর্য হয়। সরল মুখে প্রখর অবাকতা, সুধালো কৌতূহল বিশিষ্ট। আপা কখন আসলো? নিখিল আর মুস্কান সন্ধ্যার সময় ওরে গিয়ে নিয়ে আসছে। রাত বাড়তাছে, দাঁড়া ওদের নিয়ে আসি। তোমার একা যাওয়া লাগবে না, চলো আমিও যাচ্ছি। সাবধানে আয়। স্টেজের এক কোণে পাখি দাঁড়িয়ে থাকে। মুক্তিকে হাতের ইশারায় মানিক মৃধাকে ডাকেন। মুক্তি ভিড় চালায় চুলে ওর আব্বার কাছে গিয়ে হাজির হলো। আব্বা, কিছু বলবেন? নিতে আসলাম তোদের। বাড়ি যাবি না? রাত তো কম হয়নি। অনুষ্ঠান তো এখনো শেষ হয়নি আব্বা। তাহলে এখন যাবি না? মুক্তি মুখের উপর না বলতে পারলো না, তবে তার মনটা খারাপ হয়ে এলো। আকুপাকু করছে। সে নিখিলের সঙ্গে কিছু সময় কাটাতে চেয়েছিল। বাড়ি গেলে তার সম্ভব নয়। তাই ভাঙা চোরা মন নিয়ে হাতের ইশারায় নিখিলকে ডাকলো। নিখিলের সঙ্গে নওয়াফও এলো। পাখির দিকে একবার সে নওয়াফ সুথায়, চাচা, কোনো সমস্যা? না বাবা, তেমন কিছু না। রাত তো অনেক হইল, তাই মেয়েদেরকে বাড়ি নিয়ে যেতে এলাম। মুক্তি থাকুক, আজ সারা রাতে অনুষ্ঠান হবে। তাছাড়া স্বাধীন তো আছে এখানে, পাখিকেও রেখে যান, সকলের সঙ্গে আনন্দ করুক। ঝটপট পাখি ওর আব্বার পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। ওর বাবার চামড়া কুচকানো হাতটা শক্ত করে চেপে ধরলো। পাংশুটে মুখে বলল, আমি থাকবো না এখানে, আব্বার সঙ্গে বাড়ি যাব। নিখিল জোর করলো। পাখি তার কথা সিদ্ধান্তে পুরোপুরি অচল। সে চলেই যাবে, কিছুতেই থাকবে না। তার ভালো করে জানা আছে এখানে থাকলে নওয়াব ভাই কিছু একটা করবে। সে হয়তো প্রপোজ করতে পারে। তার মুখোমুখি হওয়ার শক্তি
ওর নেই, না ধৈর্য আছে, তার চেয়ে বরং বাড়ি যাওয়া উত্তম। তাছাড়া এত অচেনা লোকেদের মধ্যে ওর মন কিছুতেই সায় দেয় না থাকতে। নিখিলের কথা শুনল নাও, ঘোর বিরুদ্ধচারণ করে উঠল, মুখের জোর তীব্রতার বাড়িয়ে দিয়ে বলে উঠল, আব্বা আমি তোমার সঙ্গে যাব, চলো বাড়ি, প্রচুর ক্ষুধা লেগেছে। কথাটা বলে মানিক মৃধার দিকে হাত টানলো। ষষ্ঠ ইন্দ্রিয় বলে ওর দিকে শিকারী বাজের মতো হিংস্র চাহনি ফেলে রয়েছে সে দৃষ্টি যেন ওর দেহ ভেদ করে অন্তরস্থলে অভ্যন্তরে ঢুকে পড়ে। কাঠিন্য ও শক্ত চোয়াল, খোঁচা খোঁচা দাড়িগুলো সবে জেগে উঠেছে, তাতে এমন ভয়াবহ রূপটা আরো ভয়ানক মনে হচ্ছে। চিবুকে হাত বুলিয়ে ঠান্ডা মাথায় কিছুটা একটা ভাবেন উনি। চঞ্চু পিছে গলাদোষ হতে বেরিয়ে আসে। সে কিরে পাখি, এমনভাবে ছুটে যেতে চাচ্ছিস যেন আমরা তোকে খেয়ে ফেলবো। আপনি ওকে রেখে যান তো চাচা, বাকিটা আমি বুঝে নিব। কণ্ঠের বেশ জোরালো কথায় ঘোর অধিকার বোধ প্রকাশ ফুটে উঠেছে। পাখির মুখটা ভোতা হয়ে আছে, গলার সঙ্গে থুতনি লাগিয়ে ওর আব্বা প্রতি উত্তরে কি বলে সে আশায় চেয়ে থাকে, অথচ লম্বাটে পুরুষ অধর জুড়িয়ে পৈশাচিক হাস্যরঞ্জন খেলা করে। দুটি দৃষ্টি ধারালো ও সোচালো তীরের ন্যায় তাকালি যেন বক্করের স্পন্দনে ঠিক মধ্যস্থানে গেঁথে চাপে। সেই দৃষ্টি জোড়াতে দৃষ্টি মিলানোর সাহস অবধি পর্যন্ত ওর হলো না। ভালো ভালো দ্রুত কেটে পড়তে চাইলো, ওর আব্বার হাত টেনে শক্ত করে ধরলো, নিয়ে যেতে লাগলো স্টেজের বাইরে। মানিক মৃধা গতিপন্থীর মধ্যাংশে থামিয়ে দিলেন। মেয়েকে হাস্যবনে বললেন, ওরা যেহেতু এতবার বলছে থাক না কিছুক্ষণ, আমি নয় 11টার সময় এসে নিয়ে যাব। পাখি রাজি হয় না, তার অন্তর জোরে ধুকপুকানি নিষ্ঠুর অনুভূতি মনে কুঢাকে। এত শত লোকের ভিড়ে থাকাটা শোভনীয় নয়, বিশেষ করে পাগল লোকটার কাছে কি কি অঘটন ঘটে যায় বোঝাই দুষ্কর। পাখি আগে আগে হাঁটে চলে, গলার গতি বাড়িয়ে বলে, থাকবো না মানে থাকবো না, এত মানুষের ভিড়ে আমার ভালো লাগে না আব্বা, আমাকে জোর করো না। কথাটা বলে দাঁড়ালো না, হন নিয়ে চলো। মানিক মৃধাকে রেখেই এগুলো। মানিক মৃধা নওয়াফকে ইশারায় বলল আসে। নওয়াফ কেবল নীরব সম্মতি জানালো। দুচোখ জুড়ে তার লেলিহান আগুনের ফুলকির হিংস্র প্রাণীর মতো ভেতরটা জলজল করছে, জ্বলছে। কাঠটা মটমট করে টান টান করলো, নির্মম বর্বর পৈশাচিকতায় চোখ দুটি জ্বলে উঠল। ছতক পাখির ন্যায় বালিকার পদচিহ্নের দিকে তাকে অদর বাকিয়ে হাসলেন। সেই হাসিতে মুগ্ধতা ছিল না, হিংস্রতার বহিঃপ্রকাশ বজ্রপাতের মতন বিজেছিল। সেই হাসি যেন পৈশাচিক হাসিকেও হার মানাবে। বেশ ভয়ঙ্কর মনে হচ্ছে ওনাকে। অজরের কোণে কিঞ্চিত হাসি রেখা টেনে পিড়বিড় করে তিনি, সুইটহার্ট, কতদিন আর বাপের ছায়ায় থাকবি? এবার স্বামীর ছায়ায় থাকার সময় এসে গেছে। বেশি না, বড় জোর 2 দিন অপেক্ষা কর, এরপর তোকে আমার বন্দিনী হতে হবে। আমার বন্দিনী। পরদিন মধ্য দুপুরে সকলে দাওয়াতে ডাকলেন উনি। ট্রিট দেবেন, বিরাট বড় ট্রিট। কেমন ট্রিট তা ওদের জানা নেই। মোলাদি ব্রিজ ঘুরিয়ে আনার দায়িত্ব নিয়েছেন, সঙ্গে নৌকা ভ্রমণ আর থাকছে কাচ্চি ডাইং এর রেস্টুরেন্টে রাতের ডিনার। নব মোলাদি কাচ্চি ডাইন নতুন দিয়েছে, বেশি জোর হলে 6 মাস হবে। দুপুর দুপুর সকলে তৈরি হয়ে চলে এলো। গতকাল রাতে নিখিল বরাবর পাখিকে বলে এসেছে সে যেন মুক্তির সঙ্গে চলে আসে। পাখি কিছুতেই যাবে না, তার ঘোর মনোদ্বিধা আপত্তি। ওখানে নফ ভাই আছে, ইদানিং লোকটার হাবভাব মনোভাব মোটর সুবিধাজনক লাগছে না। সামনে পড়লে 2 লাইন প্রণয়ের কবিতাই শুনিয়ে যাবেন, যেন উনি প্রেমময় কবি হওয়ার সিদ্ধান্তই নিয়েছেন, কিংবা কবি আর প্রতিযোগিতায় নেমেছেন, যেটা ওর নিকটে চরম অস্বস্তিকর, বিরক্তিকর। আবার যখন তখন তার উপর মাতব্বরি করতে চলে আসে, যেন সে ওনার ঘরের বউ। তার উপর ওনাদের কাজিনগুলো চরম লেভেলের অসভ্য, অহংকারী, বর্জ্যেয়। তাই সে যেতে রাজি হচ্ছে না। কাজল রেখা মেয়ের উপরে একটু কড়া হলে সবাই ঘুরে ফিরে আসছে, আর উনি একঘুয়ে ঘরমুখী হয়ে বসে থাকবে, তা হবে না। তিনি জোরপূর্বক রেডি করে মেয়েকে ওদের সঙ্গে পাঠিয়ে দিলেন। কালো লাল রঙের মিশ্রিত একটি আনারকলি ড্রেস পরে অবশেষে সে রওনা হলো। কাজল রেখা বারবার করে একটু ক্রিম পাউডারের প্রলেপ লাগাতে বললেন, মেয়েটা শুনতো তো। কোনো রকম একটু লোশন মুখে লাগিয়ে দিল তোর। নিখিল ভাইদের বাড়ি এসে আরেক ঝামেলা। গাড়ি রেখে তারা আজ অটো করে ঘুরবে। অটোতে অত মানুষ ধরছে না। শেষে নিখিল ভাই, নওয়াব ভাই, আবুল স্যার গিয়ে বাইকে বসলেন।
এইদিকে গাদাগাদি করে এক অটোতে 9 থেকে 10 জন চেপে বসেছে। এখন দেখা যাক অটোওয়ালা ওদের টেনে টেনে কতদূর নিতে পারে। অবশেষে তারা সাদা কাশফুলের মাঠ মুলাদি এসে পৌঁছালো। ব্রিজের নিচে নদী, নদীর কূলে সারি সারি কাশফুলের মেলা, দেখতে চমৎকার, যেন ইহা নদীর কূলে এক টুকরো সাদা মেঘ। আবার মনে হয় ওরা কাশফুলের দেশে চলে এসেছে। নদীর স্রোতের সঙ্গে সঙ্গে শিরশির করে হিমেল হাওয়া বহে, যা সকলের অন্তরে প্রেমময় উত্তাপ ছড়িয়ে বসন্তের সুর এনে দেয়। এক এক করে সবাই অটো থেকে নেমে নদীর পাড়ে নামলো। কি স্নিগ্ধ পরিবেশ! আহা! শিশির করে হিমপ্রবাহ, মিষ্টি হাওয়া মন প্রাণ জুড়িয়ে দিয়ে যায়। নদীর স্রোত যথেষ্ট শান্ত। সেই শান্ত স্রোতের উপরে কচুরি পানাগুলো এক টুকরো নদীর বুকে সতেজ সবুজ বক্ষ বলে মনে হলো। মাথার উপরে মস্ত বড় উন্মুক্ত অম্বর, স্বচ্ছ চোখে পুরোপুরি তুলোর মতন শুভ্র অভ্র দিবিদের সারিবদ্ধ সন্ধি মেলার চলাচল দৃষ্টি যুগলের পরে বড় সুন্দর তাপিন পিনে মুরুত আসে। সকলে খুশি হলো এমন সুন্দর জায়গায় এসে, নিজেকে ধন্য মনে করলো। এরপরে নদীর পাড় জুড়ে বসে পড়ে তাদের কাজিনদের দুষ্টু মিষ্টির খুনসুটি। কেউ কেউ বেসুরা কণ্ঠে গান গায়, কেউ কেউ ছবি তুলতে ব্যস্ত, অনেকে আবার জুতা খুলে বালু মাটি পেরিয়ে নদীর কূলে কিনারায় গিয়ে নেমে বসেছে। একটি নৌকা ভাড়া করলো ওরা। সন্ধ্যা পর্যন্ত ঘুরবে পাক্কা, 500 টাকা দিতে হবে। নিখিল আর আবুল স্যার বইটা হাতে নিল। নওয়াব হাতে গিটার, তার থেকে 2 হাত দূরে ইচ্ছের গা ঘেঁষে পাখি বসা মেয়েটা, মুখটা লজ্জায় টইটম্বুর। শেষ বিকালে সূর্যের এক ফালি রক্তিম রোদ এসে মুখের উপর ঝিলিক পেরে বসেছে। তাতে জল জল করছে, জ্বলছে যেন উজ্জ্বল শ্যামবর্ণের মুখটি। তার চোখে পরে অতিশয় গভীর ভাবে। উনি চুংটাং করে গিটারের সঙ্গে মুখের সুরধ্বনি গানের ছন্দমালা তুললেন। ওগোমর প্রিয়া, জেনে রেখো তুমি ছাড়া এই প্রাণ রাখবো না আমি। তুমি শুধু তুমি এই অন্তরে, তুমি শুধু তুমি এই অন্তরে। লোকটার পুরোপুরি স্বচ্ছ মুগ্ধতায় প্রেমময় দৃষ্টি সরিসিনীর মুখশ্রী বিররে স্থির মুস্কান। খেয়াল করলো বিষয়টি নব ভাই সম্পূর্ণ পাখিতে মোজে মাতোয়ারা। তার ধ্যান জ্ঞান সবটা জুড়ে বালিকার ঘিরে। ওনার পাশে যে এত এত মানুষ আছে তার প্রতি ওনার কোনো খেয়াল কিংবা ভ্রুক্ষেপ নেই। উল্টো উনি পূর্ণ দৃষ্টি মেলে অদরে করে মুগ্ধতার হাসি জুড়ে দিয়ে উজ্জ্বল শ্যামপন্ন মুখটির দিকে দীর্ঘ মুহূর্ত তাকিয়ে গান গেয়ে যাচ্ছেন তো যাচ্ছেনই। গানের মাধ্যমে যেন বালিকাকে নিজের অব্যক্ত প্রণয়ের কথা বোঝাতে চাইছেন। বেশি গান গাইলেন না, 2-4 লাইনে ইতি টানলেন। নিখিল শুধালো কেন থামলো সে। পাখির ওপর পূর্ণ দৃষ্টি রেখে উনি শুধান, কারো কারো হয়তো ভালো লাগেনি। নিখিল তার থেকে গিটার এনে বইটা নওয়াফের হাতে তুলে দিল। সে এবার গানের সুর দিল। কিছুক্ষণ পর সকলেই চেপে ধরল। নওয়াফ, একটা খেলা খেলা যাক। আবার 2টো দলে বিভক্ত হব। এক দল একটি অক্ষর দিয়ে গান জিজ্ঞেস করবে, অপর দল উত্তর সেই অক্ষর দিয়েই গান গাইবে। এতে যে দল পারবে না সে ঠকবে, আর যে দল জিতবে তার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। আর পাখিকে এক দলে দেওয়া হলো না। দুজনেই মোটামুটি ভালোই গান পারে। এক দলের পড়লে অপর দল এমনিতে ঠকে যাবে, তাই দুই দলে ফালানো হলো। মুক্তি, সুচি, ইচ্ছে, সিমরান এরা পাখির দলে, রোজাইন, মুস্কান, নিখিল, আবুল স্যার, নোভা এরা নওয়াফের দলে। প্রথমে নওয়াফের দল থেকে শুরু হলো। তোরা ব দিয়ে শুরু কর। পাখির দলে যা পড়েছে সব কয়টায় একটাও ভালো গান জানে না। কেবল মুক্তি একটু টুকটাক পারে, এছাড়া সব হিন্দি ইংরেজি গান ছাড়া কিছুই পারে না ওরা। শর্ত অনুযায়ী হিন্দি গান গাওয়া যাবে না। ইচ্ছে ভাবলো, তবে বেচারির মনে পড়ছে না। এত সময় লাগছে কেন পাখি? না পারলে স্যারেন্ডার কর। এত সহজে হার মানছি না। এত সময় দেওয়া যাবে না। সব তো ভালোটা আপনাদের দলে বেছে বেছে নিয়েছেন। আমাদের দলে হাতে গোনা 2-1 ছাড়া কেউ গান পারে না, আর যারা পারে সব হিন্দি আর ইংরেজি গান, কিন্তু সেসব তো নিষিদ্ধ। তোর লাগলে নিখিলকে নিয়ে যা, পাখি একাই যথেষ্ট। সেটা দেখে নফ আর চোখে উষ্ঠগত পিছে হাসে, ফিরফির করে বলে, তা জানি। অত শত বলছি না, 1 থেকে 10 পর্যন্ত গুনবো, না পারলে আমাদের এক গেম। মনে পড়েছে। গলা খ্যাক করে কেসে ঝেড়ে নিয়ে আকাশের দিকে দৃষ্টি নিয়ে ফের নামিয়ে নিল। লম্বা দম নিল।
চোখ দুটি আলতো বন্ধ করে নিল। এরপর শুরু করল। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না কো আমার এ ছবি, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কিংবা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। গান শেষ হলে সকলের হাত তালি পড়ে। নিখিল দু আঙুল মুখে নিয়ে শীষ বাজায়, মুখে বলে, মার হাবা, চমৎকার হয়েছে। আপনারাও ব দিয়েই গাইবেন। নিন, শুরু করেন। আমি পারি, দাঁড়া বলছি। ভালোবাসবো বাসবো রে বন্ধু, তোমায় যতনে। ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেল নিখিল। চুলকে আবুল স্যারকে ইশারায় বলা, রে আবুল্লাহ, ব দিয়া গান খুঁজ। ভাই আমার পেটে আসছে, মুখে আসছে না। ওইটা তোর পেটেই রাখ শালা, মাইয়া মানুষের সামনে বেজ্জতি করিস না, মান সম্মান থাকবে না কিছু। পাখি সহ মুক্তি মিটমিট করে হাসছে। তখন তুই তো বদিয়া জিজ্ঞেস করছিলি, তাহলে এখন পারছিস না কেন? ভাই ভাবিনি তখন। সারেন্ডার করেন। এত সহজে না, লেডিসের কাছে হার মানছি না। ভেঙচি কাটে পাখি। উনি ভাবতে থাকেন, কিন্তু এক সময়ে বদিয়ে গান খুঁজে পান না। ঠিক মনে পড়ছে না তার এসব খেলা সে আগে কখনো খেলেনি, তাই পারছেও না। অতঃপর স্যান্ডার ঘোষণা করেন। অবশেষে পাখিদের এক গেম হয়, তবে ব দিয়ে একটি গান শুনিয়ে দিতে হবে। বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো, আমি মনে হয় বামন হয়ে চাঁদে হাত বাড়াই, ঝলসে যাব জানি, মানছে না মন খানি, পাবো না জেনেও মিছিমিছি কেন তোমাকে ছুতে চাই, আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জনমে পাই বা না পাই পর জনমে চাই। হ্যাঁ, এবার আমাদের জিজ্ঞেস করুন। চ দিয়া বল। চুপি চুপি কিছু কথা বলে যদি ভালোবাসা স্বপ্ন আসে, দুটি চোখের দুটি তারা মিটি মিটি জলে যদি চাঁদ যে হাসে, এই চোখের দুটি তারাই শুধু তুমি, যে তুমি প্রেমী। বোন মাফ কর, তোর সঙ্গে পারবো না বুঝছি, আল্লাহর ওয়াস্তে মাপ চাই। যা, তুই জিতেছিস। তাহলে আকর্ষণীয় পুরস্কার দেন। ট্রিট দিয়েছে নওয়াফ, পুরস্কার দিবে নওয়াফ। ওর কাছ থেকে নিজের মূল্যবান পুরস্কার বুঝে নে। নিখিল ভাই, এটা কিন্তু বেইমানি হয়ে গেল। বলছেন আপনি দিবেন। বোন রে দেখ, খালি পকেট নিয়ে বের হয়েছি, একটা পয়সা করিও নেই পকেটে, রাস্তার ভিখারি আমি। চাপাবাজ। নিখলকে ছাড়, পুরস্কার আমি দিব, স্পেশাল পুরস্কার। তুই আমার থেকে বুঝে নিস। আর বুঝে নেওয়া, সেই পুরস্কার আনলেই হলো। যাবে না ও, পুরস্কার ওনার নিয়ে চুলে যাকুনি। নৌকা ভ্রমণ শেষ করে ওরা রেস্টুরেন্টে ঢুকলো। মোটামুটি ভালোই বড় রেস্টুরেন্ট। তারা দোতলায় গিয়ে বসলো। পাখির মাথা ধরেছে, কাচ্চি খেতে পারলো না। ওয়াশরুমে গিয়ে হিজাব খুলে মাথায় পানি দিল। এরপর ফ্যানের নিচে মুক্তির ঘাড়ে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। মুক্তি শুধুই খারাপ লাগছে কিনা। একটু মাথা ব্যথা করছে, হিজাব খুলে ফেলছি, মাথার কাপড়ও ফেলে দিছি। একটু চোখ বন্ধ করে 2 মিনিট থাকতে দাও, ঠিক হয়ে যাবে। নওয়াফ ওয়াশরুমে গিয়েছিল। ফিরে এসে পাখিকে মনমরা হয়ে মুক্তির ঘাড়ে মাথা রাখতে দেখে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে শুধ হয়। কি হয়েছে ওর? খারাপ লাগছে নাকি? মোব মলম আছে, দিয়ে দে। এই তামিম, যাও আমার রুম থেকে মোব মলম নিয়ে এসো তো। সেটা মলম এনে দিয়ে গেল। মুক্তি পাখির মাথায় মলম লাগিয়ে দিল। আসার সময় সারা পথে পাখি মুক্তির ঘাড়ে মাথা রেখেছিল। হঠাৎ এত খারাপ লাগছে বুঝতে পারেনি। এখন প্রচুর ঘুম পাচ্ছে ওর। ঘুমালো অটোতে বসে। সেই ঘুম ভাঙলো পাখিদের বাড়ি। রাতে আর কিছুই খেলো না, অমন অবস্থায় শুয়ে পড়ল। পরদিন ছিল শুক্রবার। তালুকদার বাড়িতে বিয়ে। মৃধা বাড়ি থেকে স্বাধীন মুক্তি গেল, আর কেউ গেল না। ইচ্ছে এসেছিল পাখিকে অনেক সাধলো,
সে গেল না। অত হট্টগোলের মধ্যে গেলে তার মাথা ব্যথা করবে। বেশি হট্টগোল গ্যাঞ্জামের মধ্যে সে থাকতে পারে না, তাহলে মাথায় পেন শুরু হয়। রাতে পড়তে বসেছিল সে, তখন অর্থনীতি বইয়ের ভাঁজে একটি কাগজ ফাঁজ করা দেখলো। বড্ড কৌতূহল জাগলো। অবাকৃত নেত্রে চিঠির খামটি ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে কিছুক্ষণ দেখলো, এরপরে হাতে খুলে ধরলো। অমনি একটি লাভ কার্ড চোখে পড়লো। সেখানে গুটি কয়েক অক্ষরে লেখা, ও হে মনোহরিণী। তার ভেতরে একটি প্রেমপত্র। কিন্তু কে দিয়েছে? প্রথমে ওর মাথা এলো নবাব ভাই। অমনি তাজ্জব বনে গেল, উনি এই বয়সে চিঠি লিখবে? কল্পনাও করতে পারছে না ও। ধুকধুক বুকে চিঠিটা মেলে ধরল। এরপর, ওহে আমার প্রাণাধিকা মনোহরিণী, আমার শিহরণে জাগরণে তোমারই দেখিয়া কিছু বলিবার বাসনা জাগে মনে। ভাবতেছি কি করিয়া প্রকাশ করিব মনের অনুভূতিখানা। আমি চিঠি লিখিবার পারি না, না কখনো ইহা লিখিবার চেষ্টা করেছি। ওহে মনোহরিণী, শয়নে স্বপ্নে দেখি তোমার তুমিতে মরিছে মোর মনখানা। হৃদয়ের মণিকোঠায় রেখেছি সযত্নে গেথে তোমারই নাম। ডায়েরির প্রতিটি পৃষ্ঠার ভাঁজে ভাঁজে তোমাকে নিয়ে লিখিয়াছি হাজারো ছন্দমালা কবিতা। ওহে বালিকা, প্রেমিকের চোখের ভাষা যদি বুঝতেই নাহি পারো, তাহলে তুমি কিসের প্রেমিকা? অতঃপর তোমাকে বুঝিতে হইবে, জানিতে হইবে প্রেমিকের অপ্রকাশিতব্য প্রণয়ের প্রেমময় কাব্যকথা গল্পমালা। তবে তুমি প্রকৃত প্রেমিকা হইবে। ইতি তোমারই উন্মাদ প্রেমিক। অপর পৃষ্ঠায় কিছু লেখা দেখতে পেল। সেখানে বেশ ছোট্ট ছোট্ট করে লেখা। এত কলিজা, তুই কি সত্যি বুঝতে পারছিস না আমাকে? আর বুঝবি কবে বল? বুড়ো হয়ে গেলে? জানিস আমার একটি চুল পেকে গেছে। এখন তুই আমাকে বুড়া অন্তত বলিস না। নিয়মিত তোর চিন্তায় ওই চুলটা পেকেছে, বুঝলি? দু চোখ ভরে একদিন দেখিস তো আমায়। আমার চোখে যে তোরই তৃষ্ণা, রোজই দেখি তোকে, তবু তৃষ্ণা আমার মিটে না। তোর হাসি আমার কর্ণে ঝংকার তোলে, তোর পায়ের ওই পায়েলের ধ্বনি বুকে ব্যথা, তোর যন্ত্রণা বাড়িয়ে তোলে। তোর আগমন আমাকে বেসামাল করে দেয়। এত এত বলার পরও তুই কি বুঝিস না? না, মুখে উচ্চারণ করতে হবে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। উচ্চারণ করা ছাড়া ভালোবাসা যায় না রে পাখি, যায়। আজ রাত ঠিক 12টায় পুকুর পাড়ে আমি থাকবো, দেখা করতে আসবি তুই? টুকু লিখে শেষ করলো। পুরো চিঠি পড়ার সময় তার গলা ক্ষণে ক্ষণে শুকিয়ে এসেছিল। কয়েক গ্লাস পানি এতক্ষণে পেটে চালান করে দিল। এই প্রথম কোনো প্রেমপত্র পেয়েছে সে, অথচ কত প্রেমিক এসেছিল ওর হাতে চিঠি গুছতে, ফুল বিলাতে। ওই দূর হতে তাদের ফিরতে হয়েছে, কেননা নফ ওর পেছনে বডিগার্ড লাগিয়ে রেখেছিল, যারা চিঠি দেওয়া কেন কথা বলারও চেষ্টা করলেই ওয়ার্নিং দেওয়া হতো। এজন্যই কোনো চিঠি ওর হাতে এসে পৌঁছতে পারেনি। প্রথমবার প্রেমপত্র পড়ে বালিকার হাত পা বক্ষ কম্পন শুরু হয়ে গেল, বেড়ে গেল, বড্ড দুশ্চিন্তায় পড়ে গেল। রাত 12টার পর তাকে পুকুর পাড়ে দেখা করতে বলেছে। নিজের রুম থেকে জানালা দিয়ে পুকুর পাড়ে উকি দিল। বাপ রে, কি অন্ধকার! ওখানে যাওয়া ওর সাহস নেই। রাত তো অলরেডি 10টা বেজে গিয়েছে। সে ঘুমানোর জন্য পূর্ব প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু দু চোখের পাতের তন্দ্রা নামক বস্তু নেই। বারবার মনে হচ্ছে এই বুঝি লোকটা এসে ওকে ধমকে শুধালো। বলছি না রাত 12টায় পুকুর পাড়ে থাকিস নাই কেন? এক প্রকার ছটফটিয়ে লাফিয়ে উঠে বুকে অবিলম্বে থুতু ছিটায়। বাপরে, কি হুমকি! এসব কি ভাবছে সে? না না, কিচ্ছু হয়ে যাক, বাইরে তো সে একদমই বের হওয়া যাবে না। না মানে যাবেই না। মনের সঙ্গে যুদ্ধ করতে করতে অবশেষে রাত 11টার দিকে ঘুমিয়ে পড়ল। ঘড়ি কাটা যখন রাত 12টার ঘরে, সে তখন সুগভীর তন্দ্রায় নিবিষ্ট। তৎক্ষণাৎ কিঞ্চিত আঘাতে তার শখের তন্দ্রাটা ভেঙেই গেল। নিজের মুখের উপর কাগজ টুকরো পড়তে থাকে, দেখে অবিলম্বে হকচকিয়ে উঠল। সামনের জানালার কপাট দেখল শটান করে খোলা, অথচ সে যখন ঘুমিয়েছে তখন খুব ভালো করে বন্ধ করে শুয়েছিল। তাহলে কে খুললো কি করে? তারপর জানলা দিয়ে উকি মারে, চাঁদের আলোতে দেখে পুরুষ চিত্র প্রতিচ্ছবি। অমনি পাখির সর্বশরীর শিরশির করে
দোলাচলে শিউরে উঠল, ভয় আতঙ্কে শুষ্ক মুখখানা নির্জে হয়ে এলো। দুপা পিছিয়ে যায়, লোকটা ওর মুখোমুখি হয়ে আসে। ততর করে নড়িত অধর হতে বেরিয়ে আসে। আপনি জলদি পুকুর পাড়ে আয়, নয়তো ঘরে ঢুকে পড়বো। পাখি মহা মুসিবতে পড়লো এই মুহূর্তে। সে কি করবে, মাথা কাজ করছে না। তার বুকের ভিতরে ওই চিপচিপ চিমচিম নামক শব্দ হচ্ছে, তার উপর লোকটার করা হুমকি। এত রাত্রে একজন প্রাপ্তবয়স্ক লোকের সঙ্গে দেখা করা শোভনীয় নয়। কেউ দেখে ফেলে সর্বনাশ, বদনাম দুর্নাম ছড়াবে। তবুও কেন যেন মনে হলো সত্যি সত্যি লোকটা রণক্ষেত্র বাঁধিয়ে ছাড়বে। তাই পুকুর পাড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। ভালো একটা ওড়না মাথায় দিয়ে দরজা চাপিয়ে বেরিয়ে গেল থকথকানি করে। বাজে হৃৎপিণ্ডের গতি যত সামনে আগায়, বুকের ধাকধক শব্দ তত বাড়তে থাকে। অসার হয়ে আসে পা দুটো। তাই পুকুরের পাড়ে হিজল গাছটার নিচে লম্বাটে লোকটার ছায়া স্পষ্ট। মোবাইল টিপতে দেখা যায় ওনাকে। অন্যকে চিন্তায় ফেলে নিজে কি করে সুন্দর করে নিশ্চিতে মোবাইল টিপছে। দেখো, খাটাস একটা পাখির দম বন্ধ লাগে। ঘোর অস্থিরতা দেহ মন জুড়ে হামলা চালায়। লম্বা শ্বাস টেনে পরপর শুকনো ঠোক গিলে পিনপিনে হেঁটে ওনার সামনে যায়। পাখির উপস্থিতি টের পেয়ে লোকটা মোবাইল পকেট ঢুকিয়ে নেয়। ওর উৎকর্ণের নিকটে এসে দু পকেটে হাত ঢুকিয়ে সামান্য পরিমাণ ভাঁজ দিয়ে দাঁড়ান। কর্ণের সঙ্গে অধর এলিয়ে পুরুষ চিত্ত কণ্ঠে ফিসফিস করে বলে উঠে, কলিজা। কিশোরীকে দুর্বল করে দিয়ে চরম অস্থিরতা বাড়িয়ে তুলতে এই একটি বাক্য যথেষ্ট ছিল। মুহূর্তের মধ্যে ওর বক্ষ স্পন্দনের ওঠানামা দ্রুত গতিতে বেড়ে গেল। শক্ত মনটা আচমকা বেসামাল হয়ে উঠল। হৃদয়ের অভ্যন্তরে চলে ভয়াবহ ঝড়ের তাণ্ডব। লোকটার দৃষ্টির সীমা সবাই স্পষ্ট হয়। উনি ছুতে এলে পাখি দূরে সরে যায়। সেটা দেখে লম্বাটে পুরুষটি শুকনো অদর বাঁকিয়ে হাসে। পাখি নিজেকে শক্ত রাখতে চায়, কঠিন মুখে বলে, আপনি কেন ডেকেছেন এই মধ্যরাতে? উনি পাখির মুখোমুখি হয়ে দাঁড়ায়। হাতের তালুতে বালিকার মুখটা আঁচলায় করে তুলে ধরেন। বালিকার ভয়াতুর পাওয়া মুখটার দিকে ঝুঁকে ঠিক অধরের নিকট অধর এনে সুধান। একজন পুরুষ একজন নারীকে এই মধ্যরাত্রে কেন ডাকে? তুই সত্যি জানিস না রে পাখি? না বোঝাতে যাচ্ছিস না? নওয়াব মুখে পুরোটা উচ্চারণ করতে দিলেন না তিনি। তর্জনী আঙুল অধরে চেপে থামিয়ে দিলেন। খুব নিকটে গিয়ে ফিসফিস করে ফের বললেন, কলিজা, মুখে ভালোবাসি উচ্চারণ করলে কি ভালোবাসা হয়? তাছাড়া কি ভালোবাসা যায় না? না, তুই চোখের ভাষা বুঝিস না। পাখি ওনার থেকে দূরত্ব রেখে সরে দাঁড়ায়। মুখে উত্তর দেওয়ার মতন ভাষা খুঁজে পায় না। মস্তিষ্ক নির্বুদ্ধিতে ফাঁকা ফাঁকা লাগে। উনি আঘাতেই পাখি চিৎকার করে ওঠে, কাছে আসবেন না, আর এক পাও এগোবেন না, আমার হাঁসফাঁস লাগে। এর চেয়েও অতি নিকটে থাকবি তুই। যতটা কাছে থাকলে হার্টবিট বেড়ে যায় এবং দুটি দেহের সন্ধিও হতে পারে। পাখি আটকে উঠে লজ্জায় তাকাতে পারে না অব্দি। মাথা নুয়ে আসে, দৃষ্টি মাটির দিকে নামিয়ে রাখে। উনি ওকে ওসব নজরে দেখে। পাখি জিভ দিয়ে অদর ভিজিয়ে সরাসরি ওনার স্বচ্ছ চোখে চোখ তুলে দৃষ্টি জোড়া মিলায়। এরপরে হাসপাস করে বলে, নওয়াব ভাই, আপনি যথেষ্ট বুদ্ধিমান মানুষ, বয়সে আমার থেকেও বড়, তবে আপনার রুচি এত খারাপ কেন? হ্যাঁ, চাল চলনহীন একজন মেয়ের ওপর নজর দেওয়াটা আপনার জন্য পাপ। শুধু পাপ নয়, মহাপাপ। আপনি আরো ভালো কিছু ডিজার্ভ করেন। তোর চেয়ে বেস্ট কাউকে মনে হয়নি। সাসরামি করছেন কেন? প্রেমিকদের ছ্যাঁচড়ামি করতে হয় রে পাখি। যে প্রেমিক যত বেশি ছ্যাঁচড়া, সে তার প্রেমিকার কাছে তত বেশি মূল্যায়ন। আপনি চলে যান নওয়াব ভাই, আপনাকে বোঝানো আমার কাম্য নয়। সুইটহার্ট, প্লিজ এসব নামে ডাকবেন না, অস্বস্তি দেয় আমায়। আমি ডাকবো পাখি, একবার নয় শতবার ডাকবো। যতবার ইচ্ছে ঠিক ততবার। দরকার পড়লে মুখ দিয়ে ফেনা বের করে ফেলবো, তবুও ডাকবো। তোকে শুনতে হবে, তোর অস্বস্তি হলে হোক। এখন থেকে রোজই তোর এসব শুনতে হবে, অভ্যেস করে নে। আপনি কেন বুঝতে পারছেন না? আপনাকে আমার পছন্দ নয়, আপনার সঙ্গে আমার যায় না। যায় না যায় সেটা আমি বুঝবো, তুই মাতব্বরি করছিস কেন? আপনার সঙ্গে কথা বলাই বেকার। পাখি হনহনিয়ে হেঁটে চলে যাচ্ছিল। নফ ওর কোনো টেনে ধরে থামিয়ে দিল। যাচ্ছিস কোথায়? আমার কথা এখনো শেষ হয়নি। আপনার কথা সারা রাতও শেষ হবে না। পাখি, বোঝ একটু আমায়।
কি বুঝবো না ভাই, কি বুঝবো? এই যে আপনি আমায় ভালোবাসেন। বুঝেছিস তাহলে? পাখি চুপ হয়ে গেল। নওয়াফ ওকে স্পর্শ করতে যাবে তার আগে ও ছিটকে দূরে সরে যায়। ছোবেন না আমায়, এখানেই দাঁড়িয়ে থাকুন। নওয়াফের চোখ শক্ত হয়ে এলো। দুই ভ্রুর মাঝে তিনটে কুচকানো চিন্তাধীনিত ভাঁজ পড়ে। ললাটে তর্জনী আঙুল ঘষে নিজেকে যথাসম্ভব শান্ত রাখার প্রয়াস চালান। কণ্ঠের বেগ বহাল রেখে নিটোল উষ্ঠপিঠে বলেন, আমি যদি চাই তোকে এই মুহূর্তে তুলে নিয়ে যেতে পারি, কিন্তু আমি সেটা করব না। তোকে সময় দিলাম 2 দিন। এই 2 দিন ভাববি তোর মন কি চাই। খবরদার না উত্তর আমি শুনবো না, বরং মানিয়ে নিতে শিখিস। আমার সঙ্গেই তোকে কাটাতে হবে, আমার সঙ্গে একই ঘরে থাকতে হবে এবং একই বেডে। আমাকে পুরোপুরি স্বামী হিসেবে ভাবতে হবে। যত তাড়াতাড়ি মেনে নিবি ততই ভালো। 2 দিন পর ফের একই জায়গায় আমাদের দেখা হবে, তখন বাকিটা তোর উপর নির্ভর করবে। আমি আপনাকে চাই না। আমি চাই, খুব গভীর করে তোকে ছুঁতে চাই। যতটা গভীরে গেলে তোকে পাওয়া যাবে, ছোঁয়া যাবে। লজ্জা করছে না আপনার? একজন ছাত্রীকে এসব বলছেন? আমার ছাত্রী হওয়ার আগে কল্পনা জগতে তোর সঙ্গে বহুবার বাসর সেরে ফেলেছি। এখন লজ্জা পেয়ে লাভ কি? তাছাড়া পুরুষের লজ্জা বলতে কোনো শব্দ নেই। বংশগতভাবে তারা নির্লজ্জ হয়, আর সেই দিক থেকে আমি একটু একধাপ বেশি এগিয়ে নির্লজ্জ খেতাবে নোবেল পাওয়া খ্যাতিবান ব্যক্তি। সেখানে লজ্জা পাওয়াটা বড্ড বেমানান। তপ্ত শ্বাস ফেলে লোকটা ওর সন্নিকটে এগিয়ে আসে। ললাটের উপর অবহেলায় পড়ে থাকা চুলগুলি কানের লতির নিচে গুছে দিল। উৎকর্ণের সঙ্গে পুরুষ চিত্ত অধর লাগিয়ে ফিসফিস করে ফের পালে, বিয়েটা একবার হোক রে পাখি, তোকে নির্লজ্জের ঊর্ধ্বে নিয়ে যাব। তখন কাকে দেখাবি তোর এত লজ্জা? সব ভেঙে দিব আমি। পাখি কথা বলতে পারল না, খোদা মুখটা বন্ধ হয়ে গেল। লজ্জায় মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে করলো। উৎকর্ণ ছাছা করে উঠল। মনে হলো কেউ যেন গরম উত্তপ্ত সীসা কানে ঢেলে দিয়েছে। লোকটা চলে যাচ্ছিল, ফের ফিরে এসে বলল, একদম পালাই পালাই করবি না। 2 দিন পর যেন তোর দেখা পাই, নয়তো তোর বাপকেও মানব না। সোজা ঘর থেকে তুলে কাজী অফিসে নিয়ে যাব। বুঝেছিস তুই? এরপর লোকটা নির্মিষ নির্বিঘ্নে প্রস্থান ত্যাগ করে, রেখে যায় একজন অসহায়ত্ব বোধ কিশোরীকে, যে সম্মান হারানো ভয়ে হাঁটু গেড়ে ঢুকরে জমিন কাঁপিয়ে কেঁদে উঠে। তার নির্লিপ্ত দৃষ্টি যুগল স্বচ্ছ পুকুরের পানিতে স্থির নোনা জল নেত্রকোণ হতে হাতের উল্টো পিঠ দিয়ে সযত্নে মুছে নিয়ে দরজা আটকে কুঠুরির অভ্যন্তরে প্রবেশ করে ঘরে ঢোকার পর চোখ দুটিতে আর ঘুম এলো না। নিশাচর রাত জাগা প্রাণীদের মতন জেগে রইল। বারংবার ওনার হুমকি ধামকি দৃশ্যগুলি চোখের সামনে ভেসে উঠে। অতঃপর চিন্তায় চিন্তায় অস্থিরতায় দীর্ঘ রজনী ওর তন্দ্রবিহীনী কাটে। চোখ দুটি ফোলা ফোলা, দৃষ্টি এলোমেলো, তৎপর ফের উছড়ে আসে গরম নেত্র বাড়ি। এভাবেই রজনী শেষাংশ কাটায়। এক সময় মসজিদ থেকে মুয়াজ্জিনের ডাক ভেসে আসে। সে তন্দ্রায় ডুবে।